আমরা আজকে আলোচনা করব সরল সমীকরণের গঠন ও ব্যবহার নিয়ে। এই অংশটুকু খুবই গুরুত্বপূর্ণ, কারণ অনেকেই সমীকরণ গঠন এবং সেটির সমাধান এই জিনিসটা গুছিয়ে করতে পারেন না। তো আমার বিশ্বাস এই পর্বটি ভালোভাবে আপনারা দেখুন, ইনশাল্লাহ সকল ধরনের কনফিউশনগুলো দূর হয়ে যাবে। আমরা সরাসরি অঙ্কে চলে যাব এবং অঙ্ক সমাধানের পাশাপাশি আমরা কৌশলগুলো নিয়ে আলোচনা করব। আমাদের 51 নম্বর প্রশ্ন দিয়ে আজকের আলোচনাটা শুরু করতে যাচ্ছি। 51 নম্বর প্রশ্নটি লক্ষ্য করুন। একান্ন নম্বর প্রশ্নে কি বলা আছে? বলা হচ্ছে 50কে এমন দুটি অংশে বিভক্ত করো, অর্থাৎ এই 50কে আমাকে দুটি অংশে বিভক্ত করতে হবে। এক অংশের দ্বিগুণ 75 অপেক্ষা যত কম, অপর অংশের 3 গুণ 45 অপেক্ষা তত বেশি। দেখুন, আমরা কিন্তু এই 50কে দুটো অংশে ভাগ করব, ঠিক আছে? যখন একটা সংখ্যাকে দুটো অংশ ভাগ করবেন, আমরা এখানে একটা সংখ্যাকে ধরে নেব। যেমন আমি একটি অংশকে যদি ধরে নেই যে ঠিক আছে, একটি অংশ হচ্ছে আমার এক্স, তাহলে অপর অংশটা আমরা নর্মালি পেয়ে যাব। কারণ হচ্ছে টোটাল হচ্ছে আমার 50, এর ভিতর যদি একটা এক্স হয় তাহলে 50 থেকে এক্স যদি আমি বাদ দিই তাহলে অপর অংশটা আমার চলে আসবে। এরপর আমার কাজ হচ্ছে প্রশ্ন অনুযায়ী কাজ করা। বিশেষ করে এখানে বলছে এক অংশের দ্বিগুণ, অর্থাৎ এক অংশের দ্বিগুণ বলতে আমরা যদি একে দ্বিগুণ করি, এই একটি অংশকে যদি আমরা কি করি, দ্বিগুণ করি, এখানে 75 অপেক্ষা যত কম, অর্থাৎ একটাকে দ্বিগুণ করার পরেও 75 অপেক্ষা কম, তার মানে 75 থেকে যদি বিয়োগ, কারণ বর্তা থেকে আমাদের সুরটা বিয়োগ করতে হবে, তাহলে বলা হচ্ছে প্রথমত যে এক অংশের দ্বিগুণ, এই এক অংশের দ্বিগুণ এটা 75 অপেক্ষা যতটুকু কম, ধরেন এতটুকু কম, 75 থেকে 2x বাদ দিলে যতটুকু থাকে। এর পরের অংশ বলা হচ্ছে যে অপর অংশ, অর্থাৎ এটিকে যদি 3 গুণ করা হয় তাহলে এই 3 গুণ 45 অপেক্ষা বেশি হবে। তাহলে একে যদি আমি 3 গুণ করি তাহলে 45-এর চাইতে বেশি হবে। তাহলে 3 গুণ যদি করি তাহলে এখানে হবে 3 50 মাইনাস 100। ওকে, একে যদি আমরা 3 গুণ করি তাহলে 45 অপেক্ষা বেশি হবে। 45 অপেক্ষা কি হবে, বেশি হবে, তার মানে 45 ছোট। এই কারণে বর্তা থেকে ছোটটা আমরা বিয়োগ করলাম। এখন বিষয়টা দেখেন, এখানে যত এবং তত কথাটা বলা আছে, যেটি আমি সাধারণত উচ্চারণ করিনি। যত, এখানে তত কথাটা বলা আছে। এবার প্রশ্ন অনুযায়ী মূল কথাটা বলি যে 50কে যদি আমরা দুটো অংশে ভাগ করি, 50 একটা এক্স হলে তাহলে অপরটা 50 থেকে এক্স বাদ দিলে অপর অংশ। বলা হচ্ছে এই একটা অংশকে যদি দ্বিগুণ করা হয় তাহলে 75 অপেক্ষা যতটুকু কে ছোট, অর্থাৎ যতটুকু ছোট, আমরা এক্স এর মানটা পেলে বুঝতে পারবো কতটুকু ছোট, যতটুকু ছোট এই অপর অংশটাকে 3 গুণ করলে সেটা আবার 45 থেকে ততটুকুই বড়। তার মানে কি, এই দুটোর বিয়োগফল যেটা আসবে, এই দুটোর বিয়োগফল যা আসবে, এই দুটো আমার কি হবে, পরস্পর সমান হবে। তাহলে আমি বলতে পারি এটা আর এটা সমান। এবার একে আমি সমাধান করব। আমি বিষয়টাকে শর্তমতে এই জায়গায় উল্লেখ করতেছি। 75 মাইনাস 2x, 350 মাইনাস x মাইনাস 45। আমাদের 75 মাইনাস 2x 150 px 45, আমরা এটাকে এর পাশে নিলে এখানে দুইটা আছে আর তিনটা থেকে দুটো গেলে একটা এক্স
তাহলে 150 থেকে 45 গেলে 105, আরও 75। তাহলে আমাদের এখানে এক্স এর মান আছে 70 গেলে কত, 30, অর্থাৎ এক্স এর মান হচ্ছে আমার 30। অর্থাৎ এখানে আমাদের যদি বলি তাহলে একটি অংশ কত, তাহলে এই একটি অংশের মান হচ্ছে কত, আমার এক্স, তার মানে একটি অংশ হচ্ছে আমার 30। তাহলে অপর অংশটা কত হবে, অপর অংশটা হচ্ছে 50 মাইনাস কত, এক্স, তার মানে 50 মাইনাস 30, তাহলে হচ্ছে 20। এই হচ্ছে মূলত কথাটা। আপনি চাইলে এবার প্রমাণ করে দেখতে পারেন কিভাবে। যেমন এইটুকু যদি আমরা প্রমাণ করি, এইটুকু আমি যদি এবার প্রমাণ করি, 75 থেকে 2 ইন্টু 30, অর্থাৎ 75 মাইনাস 60 কত, 15। এই যে যতটুকু বড় এটা হচ্ছে 15, যতটুকু বড় দ্বিগুণের চাইতে, এটিকে যদি আমরা প্রমাণ করি তাহলে 350 মাইনাস কত, 30 মাইনাস 45, ঠিক আছে। দেখেন এখানে কত, 150, 45, তার মানে এখানে 135, 15, অর্থাৎ এখানে তত রেজাল্টও কত, 15। এই তথ্যটি আমার এই অঙ্কে বলা হয়েছে। তাহলে ফাইনালি আমি একটু রিভিউ করে দিচ্ছি। সেটি হচ্ছে যে 50 একটি সংখ্যা, এর একটি অংশকে যদি আমরা এক্স ধরে নিই তাহলে অপর অংশটা, তাহলে আমার 50 থেকে এক্স বাদ দিলে অপর অংশটা থাকবে। প্রশ্নের শর্তে বলা হচ্ছে একটা অংশকে যদি দ্বিগুণ করা হয় একটা সংখ্যার সাথে তুলনা করে বলা হচ্ছে সেটা হচ্ছে এর অপেক্ষা ওই সংখ্যা অর্থাৎ 75টা যতটুকু বড় হবে, অর্থাৎ আমরা উত্তর অনুসারে পাচ্ছি 15 বড় ছিল, ঠিক ততটুকুই অপর অংশটাকে যদি 3 গুণ করা হয় তাহলে 45 যে সংখ্যাটা আছে সেটা এই 3 গুণ অপেক্ষা ততটুকুই ছোট হবে, ঠিক আছে। সেটা আমরা পেয়েছি কত, 15। তাহলে এবার এটিকে আমরা শর্ত মধ্যে দাঁড় করে এক্স এর মানটা পেলাম, এবং এখানে এক্স এর মান আমরা একটা পেলাম কত, 30, আর অপর অংশটা পেলাম 20। এখন প্রশ্নে যদি একটা অংশ চাই উত্তর এটা হবে, অপর অংশ চাইলে উত্তর এটা হবে, আর দুটোই চাইলে দুটোই উত্তর হবে। এই হচ্ছে মূলত আমাদের এই অঙ্কটি। আশা করি বুঝতে পেরেছেন। ইনশাআল্লাহ অবশ্যই এটি সমাধান করতে সক্ষম হবে। 52 নম্বর অঙ্কটা দেখুন। বলা হচ্ছে বনি, ডলি, লিলি এই তিনজন, এদের মাঝে 1260 টাকা, কত, 1260 টাকা ভাগ করে দেওয়া হবে। এখন ভাগ করার ক্ষেত্রে শর্তটা হচ্ছে ডলি লিলির সমান টাকা পাবে, অর্থাৎ ডলি আর লিলি এই দুজন পরস্পরকে সমান টাকা পাবে, এবং বনি, এই যে বনি সে ডলির দ্বিগুণ পাবে, অর্থাৎ ডলি যা পাবে তার দ্বিগুণ পাবে বনি। আর এখানে আগের অংশে বলা হচ্ছে যে ডলি লিলির সমান পাবে, অর্থাৎ এরা দুজন কে পরস্পর সমান পাবে। এখন এতে বনি কত টাকা পেল, ঠিক আছে। এটি আমাদের জন্য খুবই সহজ একটি অঙ্ক। সেটি হচ্ছে তাহলে এই দুজন যেহেতু সমান, আমি যদি ডলি ধরি তাহলে সেটা লিলির হয়ে যাবে, অর্থাৎ এও এক্স হবে, এও এক্স হবে। আর এই ক্ষেত্রে বনি এই ডলির দ্বিগুণ যেহেতু পাচ্ছে তার মানে এটি হবে 2x। তাহলে আমি যদি সুন্দর করে ব্যাপারটা তুলে ধরি, ডলি হচ্ছে এক্স, লিলি হচ্ছে আমার এক্স, তাহলে মোট হচ্ছে মূলত আমাদের 4x, অর্থাৎ এই পরিমাণ টাকা আছে যেটা ডলি এক্স ভাগ পাবে, লিলি এক্স, ডলি এক্স এবং বনি 2x পাবে। তাহলে আমরা যদি শর্তমতে আইডিয়াটা দাঁড় করাতে চাই তাহলে শর্তমতে দাঁড় করাতে গেলে আমাদের 4x সমান সমান 1260 হবে। তাহলে সুতরাং x সমান 1260/4, তাহলে কত, 10
15। তার মানে আমাদের এখানে এক্স এর মান আসছে 315, কিন্তু আমাদের চেয়েছে কে, বনিকে চেয়েছে। তাহলে বনি যেহেতু চেয়েছে এক্স এর মান যদি 315 হয়, তাহলে বনির ক্ষেত্রে 2 × 315, তাহলে 600 কত 30। এটি হচ্ছে মূলত আমাদেরকে অঙ্ক, খুবই সহজ অঙ্ক। আমি সমীকরণ নিয়ে যথেষ্ট সময় দেব এবং আমি আলোচনা করব, যাতে করে প্রত্যেকটা আইডিয়া আপনি ভালোভাবে বুঝতে পারেন। 53 নম্বর অঙ্কটি দেখুন। 2600 টাকা, 2600 টাকা তিনজনের মাঝে এমন ভাবে ভাগ করা হলো যে প্রথম ব্যক্তি দ্বিতীয় ব্যক্তির দ্বিগুণ। আমার মনে হয় ব্যক্তিগুলো লেখা উচিত। ধরেন ইনি প্রথম ব্যক্তি, ইনি হচ্ছেন দ্বিতীয় ব্যক্তি। এমনভাবে ভাগ করা হলো যে প্রথম ব্যক্তি দ্বিতীয় ব্যক্তির থেকে দ্বিগুণ টাকা পেল এবং দ্বিতীয় ব্যক্তি তৃতীয় ব্যক্তির 10-এর 1 গুণ পেল। তার মানে আমার আরও একজন আছে তৃতীয় ব্যক্তি। তৃতীয় ব্যক্তি কত টাকা পেল, আমরা সমীকরণটা কিভাবে লিখব সেটি মুখ্য বিষয়। দেখেন, আমাদের সমীকরণ লেখার ক্ষেত্রে এখানে মেইনলি যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটি হচ্ছে কি কি শর্ত দিয়েছে। প্রথম বলছে যে প্রথম ব্যক্তি, দেখেন প্রথম ব্যক্তি প্রথম ব্যক্তি দ্বিতীয় ব্যক্তির চেয়ে দ্বিগুণ, অর্থাৎ এই যে দ্বিতীয় ব্যক্তি আছে প্রথম ব্যক্তি এর দ্বিগুণ পাবে। ঠিক আছে, ওকে। তারপর বলা হচ্ছে যে দ্বিতীয় ব্যক্তি তৃতীয় ব্যক্তির 10-এর 1 গুণ, তৃতীয় ব্যক্তির 10-এর 1 গুণ। তাহলে আমরা দেখতে পাচ্ছি সব কিছুই নির্ভর করতেছে এই তৃতীয় ব্যক্তির উপর। তৃতীয় ব্যক্তিকে যদি ধরে নেই তাহলে দ্বিতীয় ব্যক্তি পাবো, দ্বিতীয় ব্যক্তি পেলে আমরা প্রথম ব্যক্তি পাবো। তাহলে এই ক্ষেত্রে ভগ্নাংশের ক্ষেত্রে আমি একটা বিষয় বলি, এই দুটোর মাঝে 10-এর মানে দ্বিতীয় ব্যক্তি 10/1 মানে এটি হচ্ছে তৃতীয় ব্যক্তিকে যদি 10 ধরা হয়, অর্থাৎ 10x ধরা হয়, তাহলে দ্বিতীয় ব্যক্তি হবে আলটিমেট এই 10 ভাগ হয়ে গেল 10/1, অর্থাৎ শুধুমাত্র x হবে, এবং প্রথম ব্যক্তি কত হবে, আরো দ্বিগুণ হবে 2x। ঠিক আছে, এই হচ্ছে আমাদের তিনটা আইডিয়া। এখন বলা হচ্ছে তাহলে এখানে মোট কত দাঁড়াচ্ছে, মোট গিয়ে দাঁড়াচ্ছে 10, 11, 2, 13, টোটাল 13x। এটা হচ্ছে মোট, আর এখানে মোট কত বলছে, আমাদের 2600 বলছে। তাহলে আমরা শর্ত মতে যে কাজটা করতে পারি সেটি হচ্ছে 13x to অর্থাৎ আমাদের এখানে x এর মান এলো কত, 200। প্রশ্নে চেয়েছে ক কত টাকা পেল, সরি এখানে প্রশ্ন চেয়েছে তৃতীয় ব্যক্তি কত টাকা পেল, তার মানে এটির মান আমাদের বের করতে হবে, তাই না? তাহলে এটির মান আসবে 10 × কত 200, তাহলে আমাদের মান আসবে টোটাল 2000। কত, 2000। এটি হচ্ছে মূলত আমাদের কি উত্তর। এখানে একটা কৌশল আমি বলি, জানেন আমার যদি এরকম একটা কথা বলি যে ক এর অংশ খ এর 10-এর 1, ঠিক আছে, এরকম যদি একটা কথা বলে, তার মানে বিষয়টা হচ্ছে এরকম, ক এর যে অংশটা হবে খ এর খর যা হবে তার 10/1, অর্থাৎ খ এর 10/1 মানে কি, খ এর যা আছে, অর্থাৎ খ এর যা আছে, ধরেন এতে খ এর আছে, তাহলে এই টোটাল জিনিসটাকে 10 ভাগ করলে তার 1 ভাগ হবে কি
কার? কয়ের। এটা হচ্ছে মূলত কথাটা। এখন আমাদের ভগ্নাংশ লব মানে কি, হর মানে কি? মোট যত অংশকে ভাগ করা হয়, অর্থাৎ মোটকে হর বলা হয়, অর্থাৎ মোট অংশকে হর বলা হয়। আমি এই ব্যাপারগুলো ভগ্নাংশে আলোচনা করেছি, প্রয়োজনে ভিডিওগুলো আমাদের ইউটিউব চ্যানেলে পাবেন, একটু কষ্ট করে একটু দেখে নেবেন, ঠিক আছে? ধারাবাহিকভাবে সব কিছুই দেওয়া আছে। যে ক এর অংশ খ এর 10 ভাগের 1 ভাগ, তার মানে হচ্ছে আমি এখানে দুইভাবে ধরতে পারি। একটা হচ্ছে নাম্বার 1 হচ্ছে আমি যদি খটাকে এক্স ধরি, ঠিক আছে, তাহলে আমার ক হবে, এটা যদি খটাকে আমি ধরি যে তার সম্পত্তি এক্স, তাহলে আমার ক হবে কত? এক্স এর 10 ভাগের 1, অর্থাৎ উপরে এক্স নিচে 10, এটা হবে কয়ের। কিন্তু এতে করে যেটা হবে, এর সাথে একটা ভগ্নাংশ চলে আসতেছে। আমাদের অঙ্কে সবসময় ভগ্নাংশকে এড়িয়ে চলতে পারাটা উচিত। কিন্তু আমি যদি 2 নম্বর একটা মেথড অনুসরণ করি, ধরেন যে আমি এই মোট অংশটা তো হচ্ছে কর, এই মোট অংশটাকে 10 এর 1 ভাগ মানে কি, কয়ের যা আছে সেটাকে যদি 10 ভাগ করেন, এই 10 মানে হচ্ছে ক্ষয়ের যা আছে, এই ক্ষয়ের যদি তার সম্পদটাকে 10 ভাগ করেন, এই 10 হচ্ছে ক্ষয়ের অংশ। তাহলে আমি যদি খটাকে টোটাল 10x ধরে নেই, তাহলে আমার লাভটা হচ্ছে, আমি উপরে ভগ্নাংশ কত আছে 1, তাহলে ওকে আমি x ধরলে দেখেন তো এটা সমান কত আসতেছে। আবার এটা লেখেন তো দেখি, ক্ষয়টা দেখেন তো মিলে কিনা। ক্ষয়ের অংশটা এটা দিয়ে যদি হিসাব করে দেখেন, ভালো করে দেখেন কত, ও দেখেন তো এক্স আসছে কিনা। সরি, এখানে আমি কয়ের অংশটা বলছি। কয়ের অংশটা কত হবে দেখেন, এটা যদি খ ধরি তাহলে কয়ের অংশ হবে ক্ষয়ের 10 ভাগের 1 ভাগ, তাহলে এটা হচ্ছে ক্ষয়ের 10 ভাগের 1 ভাগ, কাটাকাটি করলে কত হবে এক্স। আপনি এখানে 54 নম্বর অঙ্কটা করবেন, 55 নিজ দায়িত্বে করে নেবেন, আমি 56 নম্বর অঙ্কটা করব। দেখেন, আপনাদের আমি আসলে অঙ্কগুলো বেশিরভাগ করতেছি একটা বিশেষ কারণে, যাতে করে ধরে নেওয়ার ব্যাপারে আপনাদের কনফিউশনটা না থাকে। দেখেন, তিনজনের কথা বলা হচ্ছে, অ, আ, ই। এদের মাঝে, এই তিনজনের মাঝে বলা হচ্ছে যে 1400 টাকা ভাগ করে দেবে। এখন ভাগ করার ক্ষেত্রে তারা যে শর্তটা দিয়েছে যে অ পায় আ এর দ্বিগুণ, অর্থাৎ অ পায় আ এর দ্বিগুণ। দেখেন, এ পাবে এর দ্বিগুণ, আপনারা এভাবে গ্রাফটা এঁকে নেবেন, ঠিক আছে? তারপর বলা হচ্ছে যে আ পায় ই এর, দেখেন ই এর দ্বিগুণ। দেখুন তো তীর চিহ্নটা ফাইনালি যেখানে গেছে সেটা হচ্ছে কোথায়, ভালো করে খেয়াল করেন যে অ পায় আ এর দ্বিগুণ আর আ পায় ই এর দ্বিগুণ, তার মানে এটাকে যদি আপনি ধরে নেন তাহলে একে পাচ্ছেন, যেহেতু এখান থেকেই এ পর্যন্ত আসছে। তাহলে এটিকে যদি x ধরে নেন, তাহলে এটার দ্বিগুণ আসবে 2x, আর এটার 2x এর এখানে যা হবে তার দ্বিগুণ, তাহলে 2x এর দ্বিগুণ আমাদের কত হচ্ছে, 2x এর দ্বিগুণ, তার মানে আমাদের হচ্ছে কত, 4x। তাহলে আমরা মোটামুটিভাবে মোট এখানে পেলাম 6-7x। এখন শর্ত মতে যা দাঁড়ানো হবে, মোট হচ্ছে 7x, আর এখানে মোট বলছি কত, 1400। শর্ত মতে 7x সমান 1400, তাহলে x সমান 1400। আমাদের চাইছে কি প্রশ্নে,
আমাদের প্রশ্নে চাইছে অ কত পেল, তাহলে অ কত পেল এটিকে আমরা দেখব 4x, তাই না? তাহলে 4x 4 ইন্টু 2, এটি হচ্ছে আমাদের আনসার, অর্থাৎ 800 পেল। আশা করি বুঝতে পেরেছেন। এখানে তিনজন ব্যক্তির কথা বলা হচ্ছে, এ, বি, সি। এর মধ্যে 26 টাকা ভাগ করবেন, ভাগ করতেছে মাত্র 26 টাকা। এ অংশের দ্বিগুণ। এখন এ অংশটা আপনি জানেন না, আপনি ধরে নিন কত, এ হচ্ছে এক্স, এ হচ্ছে কি এক্স, এটা আপনি ধরে নেন। অর্থাৎ আমার এখানে এ হচ্ছে মূলত কত, এক্স। প্রশ্নে বলা হচ্ছে যে এ অংশের দ্বিগুণ, অর্থাৎ আপনি যদি এর অংশটাকে দ্বিগুণ করেন, অর্থাৎ আপনি এটাকে যদি 2x করেন এবং বি অংশের সেটা বি অংশের 3 গুণ হবে, 3 গুণ, এবং সি অংশের 4 গুণের সমান হবে। অর্থাৎ ভালো করে খেয়াল করেন যে বির যে অংশটা থাকবে এটাকে 3 গুণ করলে যেটা হবে সেটা, এই যে একে দ্বিগুণ করছেন না, কত করছেন, দ্বিগুণ করছেন না, এর এই দ্বিগুণের এটাকে, এর যে অংশটা এটাকে 3 গুণ করলেও এই দ্বিগুণের সমান হবে। এবং সি এর যে অংশটা আছে আমরা জানি না সি এর অংশটা কত, কিন্তু সি এর অংশের 4 গুণের যদি করা হয় তাহলে ওটার সমান আমাদের একই রেজাল্ট আসবে, অর্থাৎ 2x। প্রশ্নটা মনোযোগে পড়েন। আমাদের বলা হচ্ছে এর যে অংশটা আছে আমরা ধরে নিয়েছি, এটা ধরে নিয়েছি, এর অংশটা আমরা কি করেছি, ধরে নিয়েছি। একে যদি দ্বিগুণ করা হয় এবং বি এর যে অংশটা আছে এটা আমরা জানি না, এটাকে যদি 3 গুণ করা হয়, সি এর যে অংশ আছে এটা আমি জানি না, এটাকে যদি 4 গুণ করা হয়, তাহলে এই যে এর দ্বিগুণের সমান প্রত্যেকটাই হবে, অর্থাৎ 2 এর দ্বিগুণ কত, 2x। তার মানে এটাকে 3 গুণ করলেও মান এটার সমানই হবে, অর্থাৎ 2x এর যে মানটা আসবে এই যে বি এর 3 গুণ আর সি এর 4 গুণের মানও তাই আসবে। এখন প্রথমত আমাদের যেটা দরকার সেটা হচ্ছে আমরা এর কতটুকু অংশ সেটা দরকার, যেমন এর অংশ হচ্ছে x, তাহলে একইভাবে আমার বি এর অংশটা বের করতে হবে, বি এর অংশটা আমাকে কি করতে হবে, বের করতে হবে। তাহলে বি এর অংশটা আমরা তো পাচ্ছি এটা 2, এটা এটাকে দ্বিগুণ করলে যদি এটা হয় তাহলে এটাকে 3 গুণ করলে 2x হচ্ছে। তাহলে লক্ষ্য করে দেখেন আমরা এই 2x কে যদি 3 দ্বারা ভাগ করি তাহলে আমরা বি এর অংশটা পাচ্ছি। একইভাবে আমাদের সবচেয়ে ভালো হয় কি, আমি এটা যদি নিচে লিখি তাহলে এর অংশটা হচ্ছে কত, x। এখন এটা বের করে নিই কিভাবে, যেমন আমরা দ্বিগুণ করছিলাম এর অংশটাকে, যদি আমি আবার 2 দ্বারা ভাগ করে নিই তাহলে এর অংশটা পাবো। যেহেতু এটা উপরে ধরে নিয়েছি, এটা বের করার দরকার ছিল না, তবু বের করতেছি, তাহলে বাকিগুলো বুঝতে সুবিধা হবে। তাহলে বি এর তো টোটাল হবে 2x, এখন 2x, অথচ বি এরটা কি হবে, তার অংশ থেকে 3 গুণ করলে, তার মানে এবার যদি 3 দ্বারা ভাগ করি তাহলে বি এর অংশটা আমি পাবো, ঠিক আছে। এবার দেখেন সি এর অংশটাকে 4 গুণ করলে 2x হচ্ছে, তার মানে 2x এর ভিতর সি এর 4 গুণ আছে, তার মানে 4 দ্বারা যদি ভাগ করি তাহলে এখানে কত হবে, x/2। তাহলে আমরা যে জিনিসটা পেলাম এটা তো কাটাকাটি করলে এটাই হবে, সো একটু সিরিয়ালি রেখে নিলাম। তার মানে আমরা যেটা পেলাম এর অংশ হচ্ছে x, বি এর অংশটা হচ্ছে এত, এবং সি এর অংশটা হচ্ছে এত। এবার যদি এই তিনটাকে যোগ করি তাহলে আমার 26 এর সমান হবে। যেমন
লক্ষ্য করুন, আমি শর্ত মতে যদি চলে যাই, শর্ত মতে, তাহলে কত হচ্ছে এক্স 2x/3 x/2 এটা সমান সমান হচ্ছে আমার কত 26। লক্ষ্য করুন, এই জায়গায় আমি যদি সমাধান করি, মানে টোটাল কনসেপ্টটা, আমার প্রথমত ইচ্ছে হচ্ছে পুরো অঙ্কটা সমাধান করব, আবার আইডিয়াটা আপনাদেরকে বোঝাবো। আগে সমাধানের কাজটা আমি কমপ্লিট করি। তাহলে 6x, এখানে 2 4x 3x 26, তাহলে এখানে 10 13 13x 6 26, তাহলে 13x 26 into 6, তাহলে আমরা 13 দিয়ে যদি ভাগ করি তাহলে 2, আমাদের এখানে x এর মানটা আসছে আমার কত 12। আমার মূলত এখানে জানতে 3 জনেরই অংশ বের করতে হবে, ঠিক আছে, আমরা সেটা পরে বের করি। এবার পুরো অঙ্কটা একবার রিপিট করি, পুরো অঙ্কটা একবার রিপিট করি। এটা কিভাবে সহজ করা যায়, ধরুন আমি 3 জন ব্যক্তিকে একটু কল্পনা করেন যে এ বি সি। এ আপনি নিজেকে কল্পনা করুন, ধরেন আপনার, ধরে নিলাম আপনার সম্পদ আছে এক্স। এখন আপনি আবারও কল্পনা করুন যে আপনার, অথবা আপনি স্বাভাবিকভাবে কল্পনা করুন যে আপনার সম্পদ আছে ধরেন 12 টাকা। আমি আবারও বলছি, এর জায়গায় আপনাকে নিজেকে কল্পনা করুন, আপনার সম্পদ আছে 12 টাকা। এখন এই সম্পদটাকে যদি দ্বিগুণ করা হয়, কি করা হয়, দ্বিগুণ করা হয়, তাহলে কত হবে 24। এই সম্পদটাকে যদি আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে 12, এটাকে যদি দ্বিগুণ করা হয় তাহলে আপনার টাকাটা হচ্ছে 24। অঙ্কে বলা হচ্ছে এই 24 টাকা শুধু আপনার না, বিয়েরও 24 টাকা এবং সি যে আছে তারও 24 টাকা। অর্থাৎ বলা হচ্ছে যে, অর্থাৎ একটু খেয়াল করে দেখেন যে আপনার টাকাটা যদি দ্বিগুণ করা হয়, কত করা হয়, দ্বিগুণ করা হয়, তাহলে আপনার টাকাটা কত হবে 24। এখন এখানে বলা হচ্ছে যে বিয়ের টাকাটা, যেমন এর টাকাটা আপনার টাকাটা দ্বিগুণ করলে 24 হচ্ছে, অঙ্কে বলা হচ্ছে যে বিয়ের টাকাটাকে যদি আপনি 3 গুণ করেন তাহলে সেটাও 24 হবে, এবং সি এর যে টাকা আছে সেটাকে যদি 4 গুণ করেন তাহলে সেটিও কত হবে 24 হবে, তাই কিনা। এখন এই জায়গায় লক্ষ্য করে দেখুন যে আমি তো আপনার টাকাটা 24 এটা বুঝলাম, এই কারণে আমি লিখেছি কি যে আপনার টাকাটা এক্স ধরেছিলাম, অর্থাৎ 12 না ধরে কি এক্স ধরেছিলাম, এক্সটাকে দ্বিগুণ করে আপনার হয়েছে কত 2x। যেহেতু আপনার বিয়ের যে টাকাটা, ওই টাকাকে 3 গুণ করলে আমার কত হচ্ছে 24, তার মানে কি এই আপনারও 24 তারও 24 হচ্ছে, তার মানে কি 3 গুণের রেজাল্টটা হবে কত 2x। যেহেতু আপনার 2 গুণের রেজাল্ট, তার 3 গুণের রেজাল্ট, তার 4 গুণের রেজাল্ট কি পরস্পর সমান, তাহলে আপনার দ্বিগুণের রেজাল্ট যদি 2x হয়, আমি বলতেই পারি এটা তাহলে বিয়েরও, অর্থাৎ বিয়ের টাকাটা 3 গুণ করলে তারও 2x হবে, সি এর টাকাটাকে 4 গুণ করলে তারও 2x হবে। এই যে টাকাগুলো, এগুলো সবই দ্বিগুণ, 3 গুণ এবং 4 গুণের রেজাল্ট, তাই কিনা। এটা কিন্তু সরাসরি বি সি, এ বি সি এর কোনো টাকা না, তাদের এর টাকাকে দ্বিগুণ করার পর এত হচ্ছে, বি এর টাকাকে 3 গুণ করার পর এত হচ্ছে, সি এর টাকাকে 4 গুণ করার পর এত হচ্ছে। কিন্তু আমাদের তো এখানে ওদের গুণ অবস্থায় বলছে না, বলছে টোটাল 26 টাকা, তাহলে তাদের টাকাটা আমাকে আগে বের করতে হবে। তাহলে কি করতে হবে, বি এর টাকাকে 3 গুণ করে যদি 2x হয়, তাহলে দেখেন এই যে 3 গুণ করে যদি 2x হয়, আপনি যদি 3 দিয়ে ভাগ করেন তাহলে কত হবে, 24কে 3 দিয়ে ভাগ করলে 8, তাই কিনা। এই কারণে আমি 2x কে 3 দ্বারা ভাগ করেছি, যেটা বি এর টাকা আমি পেলাম। তাহলে সি এর টাকাটা হচ্ছে 4 গুণ করে আপনি 2x পেয়েছেন, তাহলে মানে 4 গুণ করে 28 পেয়েছেন।
তাহলে 4 দ্বারা যদি আমি ভাগ করি, অর্থাৎ এই 4 দ্বারা যদি আমি এবার ভাগ করি, তাহলে সি এর টাকাটা পাবো। 4 দ্বারা ভাগ করলে কত হবে? 6। অর্থাৎ মেইনলি এখানে এর টাকাটা হচ্ছে, অর্থাৎ আপনার টাকাটা হচ্ছে 12 টাকা, বি এর টাকা হচ্ছে 8 টাকা এবং সি এর টাকা হচ্ছে 6 টাকা। আপনি এবার মিলিয়ে দেখেন, অঙ্কটা বুঝতে আর সমস্যা হবে না। অর্থাৎ আপনার টাকা যা, এটাকে যদি দ্বিগুণ করা হয় তাহলে 24 হবে। অর্থাৎ আপনার টাকা তাহলে কত? 12 24। তাহলে বি এর টাকা কত? যেটাকে তার 8 টাকা, যেটাকে 3 করলে 24 হবে। সি এর টাকা কত? 6 টাকা, যেটাকে 4 গুণ করলে 24 হবে। এখন এই ফিগারটা তো আপনি দেখে হয়তো এখন বুঝতেছেন, কিন্তু আমি এই জিনিসটাই এইটুকুতে আমি কাজটা করেছি। কিভাবে? আমার যুক্তি ছিল যে আমার তো কোনো তথ্য এখানে নেই যে কিসের উপর ভিত্তিতে কাজ করব। তখন আমি একটা কৌশল অবলম্বন করেছি, সেটা হচ্ছে এর টাকাটাকে ধরেছি কত? এক্স। তখন তার দ্বিগুণ যেহেতু আমার 2x হয়, অঙ্কে বলছে যে বি এরটাকে 3 গুণ করলে এর দ্বিগুণের সমান হবে, এটাকে 4 গুণ করলে এর দ্বিগুণের সমান হবে। তখন আমি কি করলাম? সবাইকে এই শর্তমূলক অবস্থানটা দিয়ে দিলাম যে এটা এর দ্বিগুণ অবস্থা, এটা বি এর 3 গুণ অবস্থা, এটা সি এর 4 গুণ অবস্থা। কিন্তু এটা দিয়ে তো আর অঙ্ক করা যাবে না, আমাকে মূল টাকাটা বের করতে হবে। কারণ এই তিনটা যোগ করা মানে কি? এটা এর মূল টাকা, এটা বি এর, এটা সি এর অংশের টাকা, তাই না? এই কারণে আমি দেখলাম এটাকে কত গুণ করে পেয়েছিলাম? 2x, 2 গুণ। তার মানে এবার 2 দ্বারা ভাগ করেছি। এটাকে 3 গুণ করে 2x পেয়েছিলাম, এই কারণে 3 দ্বারা ভাগ করেছি। এটাকে 4 গুণ করে পেয়েছিলাম, এই কারণে 4 দ্বারা ভাগ করেছি। বেশ, তাহলে আমি এবার যদি এদেরকে যোগ করি, অর্থাৎ এইভাবে যোগ করলে আমার x এর মান আসবে। এবার অঙ্ক যেভাবে চাক, তিনজনে যদি এর কত ছিল? x, তার মানে এর মান কত? 12। বি এর কত ছিল? 2x/3, তাহলে 12/3, 24 কত? 8। তাহলে সি এর কত? সি এর হচ্ছে x/2, তাহলে কত? 12। তাহলে x/2 মানে কি? এটা 12, তার মানে কত? 6। দেখুন তিনজনের টাকাটা বের হয়ে আসছে। আশা করি এবার বুঝতে পেরেছেন। যদি তারপরেও আপনি বুঝতে না পারেন, আপনার কাজ হচ্ছে অঙ্কটাকে আরো একাধিকবার দেখা। ঠিক আছে? 60 নম্বর অঙ্কটা দেখুন। ফারুকের বেতন কালামের বেতনের 1.2 গুণ। তার মানে আমরা আগে ক্যারেক্টারগুলি লিখি। ফারুক কালাম, এরপর মালিকের বেতন কালামের বেতনের 0.8 গুণ। তার মানে কি? মালিক। এবার এখানে 3টা ক্যারেক্টার আমি পাচ্ছি। এখন কাকে ধরবেন সেটি নিয়েই মূলত এই ধরনের অঙ্কে জটিলতা তৈরি হয়। আমি কৌশলটা শিখিয়ে দিচ্ছি, এর আগেও আলোচনা করেছি, এখন আবারও দেখেন। বলছে কি? ফারুকের বেতন কালামের বেতনের 1.2 গুণ। কালামের বেতনের, দেখেন যেদিকে যাবে এটা আপনি কি করবেন? এভাবে তীর চিহ্ন দিয়ে আগে লিখে ফেলবেন। এরপর বলছে মালিকের বেতন কালামের বেতনের পয়েন্ট, তার মানে কি? দেখেন কালামের যে বেতন তার 0.8 গুণ। তার মানে বোঝা যাচ্ছে আপনি যদি এই ভদ্রলোকটাকে একবার ধরে নিতে পারেন, তাহলে ফারুককেও পাবেন, ওদিকে মালিককেও পাবেন। অর্থাৎ আমি যদি একে এক্স ধরে নিই, তাহলে এখানে আমি পাচ্ছি 0.8x, আর এখানে পাচ্ছি আমি 1.2x। এখন বলা হচ্ছে যেটা, সেটা হচ্ছে তাদের মোট বেতন 6,000। এদের যে মোট বেতন এটা 6,300। ঠিক আছে? এবার মালিকের বেতনটা বের করতে বলা হয়েছে, অর্থাৎ এর বেতনটা কত। তাহলে আমরা যদি এটা যোগ করি, তাহলে মোট হবে, এখানে 2 হবে যেহেতু 0.2 আর 0.8 এক, 2, তাহলে 3x। তাহলে এবার আমাদের শর্তমতে যা হবে, শর্তমতে 3x - 633
ঠিক আছে, অর্থাৎ আমাদের যেহেতু মালিকেরটা চেয়েছে, এবার মালিকেরটা আমরা বের করব। তাহলে এখানে আমাদের মূলত আমরা যেটা বের করলাম সেটা কার এক্স এর মান বের হয়েছে, রাইট। তাহলে আমাদের মালিকেরটা যদি বের করতে চাই তাহলে আমাদের কথা হবে, তাহলে এটা হচ্ছে মালিকেরটা হচ্ছে এত, তাহলে 0.8x, তাই কিনা, এটার সমান যদি আমি হিসাব করি তাহলে ইনটু কত হচ্ছে, তাহলে এটা আমরা এক্স এর মানটা যদি এখানে বসিয়ে নিই তাহলে এত হচ্ছে, তাই না। এখানে সবচেয়ে ভালো হয় উপরে 8 নিচে 10, 2100, তাহলে একটা একটা শূন্য যদি কাটা যায় তাহলে আমরা যেটা করতে পারি এটা শূন্য, 8 8 দুগুণে 16, অর্থাৎ এটি হচ্ছে আমাদের উত্তর। অর্থাৎ তাহলে মালিক পাবে আমার কত, 1680 টাকা, অর্থাৎ ক নম্বর হচ্ছে আমাদের উত্তর। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছেন। আপনাদের সবসময় পরামর্শ হচ্ছে এটাকে গ্রাফ করা, পরীক্ষার হলে লাগবে না, আপনি আপাতত যখন চর্চা করবেন প্রাথমিক অবস্থায় এভাবে গ্রাফটা করে নেবেন, গ্রাফটা করলে দেখবেন অঙ্ক এমনিতেই সলভ হয়ে গেছে, বাকি আর পরিশ্রম করতে হবে না। আশা করি বুঝতে পেরেছেন। এখানে মাতা আর হচ্ছে কি কন্যা, এখন এই দুজনের ক্ষেত্রে ওজন বলা হচ্ছে আমার 250 পাউন্ড, 250। মাতার ওজন কন্যার ওজনের 1.5 গুণ, অর্থাৎ এখন মাতার ওজন কন্যার ওজনের 1.5 গুণ। এটা দুভাবে দেখতে পারেন, এটা যদি এক্সই করেন তাহলে এর 1.5 গুণ হচ্ছে মাতা। তাহলে এখানে আমরা যে জিনিসটা পাচ্ছি সেটা হচ্ছে, তাহলে আমার কন্যা যদি আমার এক্স হয় তাহলে মাথা হবে আমার কত, 1.5x। এভাবেও ধরতে পারেন, আরেকটা ভাবে ধরতে পারেন, এইভাবে চিন্তা করেন, এত জটিল করার দরকার নেই। তাহলে মোট হচ্ছে আমার কত, 2.5, যাতে এখানে একটা এখানে 1.5টা, তাহলে 2.5টা। এবার আপনি শর্ত মতে চলে যান, শর্ত মতে এখানে যেটি আসবে 2.5x সমান হচ্ছে 250। তাহলে দশমিকটা তুলে নেন, দশমিকটা যদি তুলে নেওয়া যায় অথবা 10 দ্বারা যদি গুণ করেন, এই পাশে হবে এত, এই পাশে হচ্ছে এত, 10 দ্বারা গুণ করলে এখানে একটা শূন্য বসবে আর এখানে দশমিক উঠে যাবে। তাহলে x এর মানটা হচ্ছে, অর্থাৎ আমার কত, 100। এখন মূলত এখানে চাচ্ছে কি, আমাদের এই অঙ্কে মূলত চাচ্ছে কন্যার ওজন কত পাউন্ড, তার মানে কন্যার ওজন কত পাউন্ড, তার মানে আমাদের কন্যা যেহেতু এক্স, তাহলে আমাদের উত্তর হচ্ছে কত, 100। অর্থাৎ এটি হচ্ছে মূলত আমাদের অঙ্ক। আশা করি বুঝতে পেরেছেন, খুবই সহজ অঙ্ক। একটি ক্লাসের শিক্ষার্থীদের মধ্যে 2700টা চকলেট বিতরণ করা হলো। প্রত্যেক শিক্ষার্থী মানে ক্লাসের মোট শিক্ষার্থী সংখ্যার 3 গুণ পরিমাণ পেলে শিক্ষার্থীর সংখ্যা কত, মানে যদি ক্লাসের মোট শিক্ষার্থী যদি x হয়, প্রত্যেকেই তার 3 গুণ পরিমাণ পেয়েছে, মানে প্রত্যেকে যে প্রত্যেকে চকলেট যা পেয়েছে সেটা হচ্ছে এই পরিমাণ চকলেট পেয়েছে। এখন দেখেন, আপনার যদি 3 গুণ তত 3 গুণ মানে হচ্ছে, দেখেন যতজন মোট শিক্ষার্থী তত 3 গুণ মানে হচ্ছে এটা গুণ, অর্থাৎ এটা একটার আরেকটা গুণ হবে, কারণ যতজন শিক্ষার্থী প্রত্যেকেই তত 3 গুণ পেয়েছে। যেমন আমাদের যত এবং তত যদি থাকে তাহলে যত x তত x যদি থাকে তাহলে আমরা গুণ করি,
তাহলে তত 3 গুণ মানে কি, জাস্ট এক্সের জায়গায় 3x হবে, কিন্তু সেটাও কি হবে, আমাদের গুণ হবে। আপনি যদি আরো বিস্তারিত ধারণা নিতে চান তাহলে বর্গমূল ও পূর্ণবর্গ সংখ্যা অধ্যায়ের যে আমার টিউটোরিয়ালগুলো আছে সেগুলো দয়া করে দেখে নেবেন। আমার ম্যাথ টিউটর ইউটিউব চ্যানেলে আপনি অধ্যায় ভিত্তিক অনেক গোছানো পাবেন। ঠিক আছে, ওকে। তাহলে লক্ষ্য করুন, এই হচ্ছে মূলত আমার মোট চকলেট। তাহলে যত ততর ক্ষেত্রে আমার মোটটা বের করতে হবে গুণ করে। তাহলে 3x ইন্টু এক্স গুণ করলে এটা হচ্ছে মোট, কিন্তু এরা মোট বলছে কত, 2700। তাহলে 3x স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার 3 দিয়ে ভাগ করলে 900, সুতরাং x সমান সমান কত, 23। এখানে চাচ্ছে কি মোট শিক্ষার্থী, ওকে, তাহলে আমাদের উত্তর হবে কত, 23। এটি হচ্ছে মূলত আমাদের উত্তর। আশা করি বুঝতে পেরেছেন। আমি আজকের ক্লাসটি এ পর্যন্তই রাখি, কারণ সব কটা অঙ্ক করাতে গেলে আমাদের আরো অনেক সময় লাগবে।